প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো বন্যায় বিপন্ন জনজীবন, এই বিষয়ে নিয়ে কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত নির্মোহ একজন অতিথি রয়েছেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। তিনি রয়েছেন আমাদের সাথে। এছাড়াও আমরা যুক্ত করার চেষ্টা করব দৈনিক ফেনীর সময়ের সম্পাদক, ফেনী থেকে মোহাম্মদ সাদাত হোসেন সাংবাদিক, তাকে, এবং একই সাথে আমাদের প্রতিনিধি দাগন ভূঁইয়া রয়েছেন, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুশফিকুর রহমানকে আমরা চেষ্টা করব যুক্ত করবার জন্য। আমরা বন্যায় বিপন্ন জনজীবন নিয়ে কথা বলবার জন্য, এবং আগে জানিয়েছি যে আমাদের সাথে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী তিনি রয়েছেন, যার এ বিষয়ে ব্যাপক গবেষণা রয়েছে, যার অনেক কর্মযোগ্য রয়েছে। তিনি বলবার চেষ্টা করবেন আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ দেশের প্রায় 13টি জেলার 80টি উপজেলার মানুষ এখন মানবিক বিপর্যয়ের মধ্যে আছে। এই পর্যন্ত মৃতের সংখ্যা 18তে দাঁড়িয়েছে। জানি না ইতিমধ্যে আর কোনো মানুষ মারা গিয়েছে কিনা। পানিবন্দী হয়ে পড়েছে 10 লাখেরও বেশি মানুষ। এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি আমাদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ও তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি বলেছেন আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে, এবং এটার জন্য তিনি কিছুটা হলেও ভারতকে দায়ী করেছেন। বাংলাদেশের কিন্তু অনেক মানুষই মনে করে ভারত যদি আগাম সতর্কতা দিত তাহলে হয়তোবা আমরা আমাদের এই বড় বিপর্যয়, মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতাম। আমি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছে শুরু করতে চাই। নদী বিষয়ে অনেকদিন কাজ করেছেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নিজের জীবনে ঘটে যাওয়া অনেক দুর্বিষয় ঘটনা আছে, সেগুলি আমরা হয়তো পরবর্তী পার্টে আসবো আমাদের বিরতির পর। তবে এখন একটু জেনে নিতে চাই, যেটি আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা যদি আগাম সতর্ক আমাদের দেওয়া হতো, এটা অমানবিকতার পরিচয় দিচ্ছে। আপনি কীভাবে দেখছেন? না, এটা শুনি সঠিক কথাই বলেছেন যে সতর্কতা দেওয়াটা জরুরি ছিল, এবং এখানে তারা কোনো রকম সতর্কতা দেয়নি। যেটা আমরা মনে করি যে একটা দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সুসম্পর্কের পরিচয় এখানে আসেনি। এটাই হচ্ছে মূল কথা। এবং এখানে আরেকটা বিষয় বলি যে আমাদের দেশের এখন অনেক এক্সপার্ট আছেন, অনেক এক্সপার্টই বলতে চাচ্ছেন কেউ কেউ এক্সপার্টদের মধ্যে যে এই পানিটা ছেড়ে দেওয়ার সাথে এই বন্যার এই সিভিয়ারিটি, ব্যাপকতার কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক। আবার অনেক এক্সপার্টের সাথে আমি আলাপ করছি, তারা বলছেন যে নিঃসন্দেহে এটা প্রাকৃতিক কারণেই হয়েছে। এখানে আপনার ওই সপ্তাহে 19, 20, 21 অগাস্টের এই সপ্তাহে 300%, 3 গুণ বেশি বৃষ্টি হয়েছে ওই সপ্তাহে নর্মালের থেকে, যার ফলে বিপুল পরিমাণ পানি এই গোমতী, মোহরী এই নদীর অববাহিকা ধরে তারা সমতল ভূমিতে এসে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। সেই সাথে যখন তারা এই ডমরু যে রিজার্ভায়ার এবং কলসিতে যে মোহরী নদীর সেখানে যে রিজার্ভায়ার কিংবা যে ব্যারেজ আছে, যে ব্যারেজ তো খুলে রাখছে, কিন্তু ওখানে নাকি আরও ছোটোখাটো রিজার্ভায়ারও আছে, ছেড়ে দিছে, সেটা কিন্তু আপনার এসে এখানে একটা ইনক্রিজ করছে, সিভিয়ারিটিটাকে ইনক্রিজ করছে। অর্থাৎ আমি যদি বলি সহজ বাংলায় যে এই পানিটা ছেড়ে দেওয়াটা মরার উপর খাড়ার ঘা মতো হয়ে গেছে। এটা ভারতের করা উচিত হয় নাই। তবে ভারত তো বাংলাদেশের নদ নদী, এই জল প্রবাহ, এগুলিকে এক ধরনের জিওপলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি যদি দেখেন যে গ্রীষ্মকালে তারা কখনো পানি দিবে, কোন নদীতে পানি দেয়, কোন নদীতে আটকায় দেয়, আপনার গজলডোবা বাঁধ আটকায় দিচ্ছে, 1 ফোঁটা পানি আসতেছে না আপনার ডালিয়া পয়েন্টে। এই ধরনের নানাবিধ কাজ কিন্তু তারা করে। এটা একটা বৈরী আচরণ, এটা একটা বৈরী আচরণ হয়। সুতরাং আরেকটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের যে ম্যাপের সীমান্ত ধরে কিন্তু ভারতের কমপক্ষে 30টা ড্যাম, রিজার্ভায়ার এবং অন্যান্য স্ট্রাকচার আছে। অর্থাৎ তারা চায় যে বাংলাদেশের যে পানি ভারতের বিভিন্ন নদী দিয়ে প্রবাহিত হয়, সেই পানিগুলিকে তারা কন্ট্রোল করতে চায়। কেন কন্ট্রোল করতে চায়? আমাদের উপকারের জন্য তারা কন্ট্রোল করতে চায় না। উপকারের জন্য যদি কন্ট্রোল করতে চাইতোই, তাহলে তো আপনি তিস্তার যে 2 পারে যে হাহাকার হয়ে যায় গ্রীষ্মকালে, যে মানুষ আপনার কি বলবো যে কৃষি করতে পারে না, মাছ ধরতে পারে না, চর পড়ে যায়। আবার বর্ষাকালে ব্যাপক বন্যার সৃষ্টি হয়ে যায়। আবার আপনি ধরুন যে
আমাদের সাউথ ওয়েস্টের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে নদীগুলি যে মরে যাচ্ছে, এটা অনেক এক্সপার্ট বলে যে জলবায়ু পরিবর্তনের জন্য এটা হচ্ছে। তা আমি বলি জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে, কিন্তু সাউথ ইস্টের নদীগুলিতে এরকম হচ্ছে না। এখানে মূল কারণই হচ্ছে যে গঙ্গার জল প্রবাহ গ্রীষ্মকালে অনেক কমে যায়, ভারত থেকে বেশি পানি আসে না। একে তো ফারাক্কা পর্যন্তই পানি কমে যাচ্ছে, কারণ আপ স্ট্রিমে পানি সেচ প্রকল্পের জন্য, এটার জন্য সেটার জন্য অনেক পানি, গঙ্গার পানি উজ্জ্ব করা হয়। সুতরাং এই পর্যন্ত আসতে আসতে ব্যাপক মানে পরিমাণ পানি কমে আসে। সেই কমা যে পানি, তাও কিন্তু আপনি ঠিকমতো পাচ্ছেন না, বিশেষ করে খরা মৌসুমে। এখন তো ভারতকে আমি বলবো, অ্যাটলিস্ট পানির ক্ষেত্রে বলবো, ভারত আমাদের একটা অবিশ্বস্ত বন্ধু। তাকে বিশ্বাস করা যায় না পানির ব্যাপারে। আমাদের এখন দরকার হচ্ছে বিশ্বস্ত বন্ধু নয়, অবিশ্বস্ত, আচ্ছা, আনফেইথফুল ফ্রেন্ড। যা বলতে ফ্রেন্ড বললাম, কারণ ফ্রেন্ড তো হবেই, নাইবার তো ফ্রেন্ড বলতেই হবে, কিন্তু তার মধ্যে এই এই বিশ্বস্ততা আমি দেখি না কেন? আপনি দেখুন যে ফারাক্কার বাঁধ নিয়ে যখন 10 দিনের কথা বলা হয়েছিল, টেস্ট রান 10 দিনের জন্য তারা 75-এ এটাকে চালু করছে, কিন্তু সেই 10 দিন কিন্তু আর শেষ হয়নি, সেই 10 দিন আর শেষ হয়নি। তারপরে আপনি দেখেন যে তিস্তা নিয়ে কি করা হলো, যে ন্যাক্কারজনক। 2011 সালে সব চুক্তি ঠিক আছে, শেষ পর্যন্ত তারা ওইটাকে আর আপনার এটা আসলো না। তারা শেষ পর্যন্ত এই মমতা ব্যানার্জি নানাবিধ কথা বলে একে দোষ দেয়, কেন্দ্র দেয় রাজ্যকে, রাজ্য দেয় কেন্দ্রকে, মাঝখান দিয়ে আমরা কোনো পানি পাই না। তিস্তার একটা চুক্তি কিন্তু একবার হয়েছিল 1983-তে, একটা চুক্তি ছিল। সেই চুক্তিতে ভারতের পাওয়ার কথা ছিল 39.5% পানি টোটাল প্রবাহের, আর বাংলাদেশে পাওয়ার কথা ছিল 37% 5%। এবং সেই চুক্তি এক ধরনের সমঝোতা সিগনেচার করেছিলেন তৎকালীন কৃষিমন্ত্রী AZM ওবায়দুল্লাহ খান এবং ভারতের আর শেষ মন্ত্রী খুব সম্ভব মিস্টার উঝা বলে এক মন্ত্রী। সাইন করা হয়েছিল, কিন্তু 2 বছর পরে তারা এটা মানেনি। সেই জন্যই বলি যে তাদেরকে পানির ব্যাপারে আমরা খুব একটা বিশ্বাস করতে পারি। কিন্তু ডক্টর মঞ্জুর আহমেদ, আমি যদি বলি যে ভারতের সাথে আমাদের যে সম্পর্কের কথা আমরা বিগত সময়ে সাবেক সরকারের সময় আমরা শুনেছি, তারা আমাদের সাথে অনেক সুসম্পর্ক, আমরা তাদেরকে আমাদের 7 সিস্টার ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছি। তাদের সাথে আমাদের যে একজন মন্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক মতো উল্লেখ করেছিলেন। তো সে অবস্থায় আপনি আজকে বলছেন যে ভারত হচ্ছে কি আমাদের অবিশ্বস্ত বন্ধু। তো এই যে যেটি ডুম্বুর জলবিদ্যুৎ, সেই জলবিদ্যুতের যে বাঁধটা, সেই বাঁধটাই তো পানি চলে আসছিল। তো আগামী সতর্কতা যদি আমি ধরে নিলাম, তারা বলে থাকে, তাদের সরকারের পক্ষ থেকে একজন সচিব তিনি বলেছেন যে পানি অটোমেটিকলি ঢুকে গিয়েছে যখন পানি বেড়ে গিয়েছিল, কিন্তু ওই সতর্ক বার্তাটা, পানিটা যে বাড়ছিল, সেই বার্তাটা দিতে কোথায় অসুবিধা ছিল? এটা তো আমরা দেখছি আমাদের পলক সাহেবকে ফলো করছেন যে অটোমেটিক্যালি সব কিছু হয়ে যায়। এটা আসলে তারা সঠিক কথা বলেন না। এই যে বলি যে এখানে প্রণয় ভার্মা, আপনার হাই কমিশনার, উনি বললেন যে ওইখান থেকে ওই বিদ্যুৎ কেন্দ্র, গোমতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বলে এটা, সেটা থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে, কিন্তু ওই বিদ্যুৎ কেন্দ্রটার ইনস্টলড ক্যাপাসিটি হচ্ছে 15 মেগাওয়াট। আচ্ছা, প্র্যাকটিক্যালি উৎপাদন হয় 2-3 মেগাওয়াট। এটার কোনো বিদ্যুৎ কেন্দ্র হিসেবে এটার কোনো প্রয়োজনীয়তাই নাই। তারপরেও কিন্তু ওই পানিটাকে ওরা আটকায় রাখার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের উপরে এই ওয়াটারকে উইপন করা, এক ধরনের চাপ সৃষ্টি করা, এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। বাংলাদেশের চারদিকে তাদের এই যে স্থাপনাগুলি করছে, ড্যাম, ব্যারেজ 30-35টার মতো আরও আছে, আমাদের কাছে তো সব তথ্য নাই। করছে কেন করছে? এই প্রশ্ন যদি করা হয়, তুমি এখানে কেন করতেছো? প্রত্যেকটা রিভারই হচ্ছে, যেগুলি বাংলাদেশে যে রিভারগুলি আসছে, 54টা রিভার বলা হচ্ছে ট্রান্স বাউন্ডারি, কিন্তু আসলে হচ্ছে এর থেকে 100-ও বেশি। আমি 23টা নদীর কনফার্ম হয়ে দেখলাম যে ভারত থেকে আসছে, কনফার্ম হলাম যে এটা ট্রান্স বাউন্ডারি রিভার। 23টা নদী নাম দিলাম। এই যৌথ কমিশন আছে, ভারত বাংলাদেশ নদী কমিশন, তাদেরকে দেওয়া হলো যে আপনারা এটাকে ভারতকে বলেন
যে এই যদি নদীগুলিকে ট্রান্সবাউন্ডারি নদী হিসেবে ডিক্লেয়ার করার জন্য তারা নানাবিধ কথা বলে চুপচাপ হয়ে গেল। এখন যে নদীকে এই দুই রাষ্ট্র বাংলাদেশ কিংবা ভারত বলতেছে না যেটা ট্রান্সবাউন্ডারি রিভার, সেই রিভারের আপস্ট্রিমে ভারত যদি একটা স্ট্রাকচার করে, আপনি তো কোনো লিগ্যাল রাইট নাই বলার, আপনি তো স্বীকারই করতেছেন না, দাবিই করতেছেন না যে এই নদীটা এই সীমান্ত নদী, সেটা একটা জরুরি প্রয়োজন। কিন্তু আমাদের সরকার সবসময় নতজানু ছিল পানির ব্যাপারে। আপনার সেখানে ভারতের বন্ধু যারা এবং পানি সম্পদ মন্ত্রণালয় এই প্রথম আমি দেখলাম বহুদিন পরে একজনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তো সব প্রতিমন্ত্রী প্রাইম মিনিস্টার হাতে থাকতো, তা না হলে ভারত বন্ধু যেমন রমেশচন্দ্র ছিলেন কিংবা আব্দুর রাজ্জাক ছিলেন। সুতরাং বাংলাদেশের পানি নিয়ে ভারতের একটা গভীর পরিকল্পনা আছে। প্রথমে তো ছিল যে ইন্টারলিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে পানি নিয়ে যাবে, আপনি দেখেন তাও করে। এই যে গজলডোবাতে তিস্তার যে পানি সম্পূর্ণভাবে তারা গ্রীষ্মকালে সামারের সময় আটকায় দিয়ে পানিটা তারা অ্যাকোয়াডাক্ট খাল দিয়ে মহানন্দা নদীতে নিয়ে যায়। মহানন্দা নদীতে শিলিগুড়ির কাছে, যেটা আবার আমাদের বাংলাদেশে ঢোকার কথা। ঘটনা হচ্ছে যখন পানি আমাদের দরকার তখন পানি দিবে না, আর যখন আমাদেরকে বন্যায় ডুবোতে হবে তখন বাঁধ ছেড়ে দিবে বা ভেঙে দিবে বা নানা অজুহাত করবে, তখন আমাদের মানুষ সেখানে মারা যাবে, বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, মানবতা বিপন্ন হবে। এটি কিন্তু আপনার কাছ থেকে আমি বুঝতে পারলাম। আমি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছে আসবো, অনেক আলোচনা রয়েছে, আমরা একটু যুক্ত করবার চেষ্টা করি। ফেনী থেকে সবচেয়ে যে ক্ষতিগ্রস্ত যে জেলাটি সেটি হচ্ছে ফেনী। সেই ফেনীর দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন, সাংবাদিক সাদাত হোসেন, আমরা তাকে যুক্ত করবার চেষ্টা করি। মিস্টার সাদাত, আপনি কি আমাদের সাথে আছেন? জি আছি, ধন্যবাদ। এবং একই সাথে আমরা সাংবাদিক মুশফিকুর রহমান দাগনভূঞা থেকে, তাকেও আমরা কিছুক্ষণ পরে যুক্ত করব। তবে সাদাত ভাই, একটু কি জানাবেন ফেনীর সর্বশেষ পরিস্থিতি কি রকম? তখন আমি এই টক শোতে যুক্ত হচ্ছি, তখন একটি বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে ফেনীর মানুষ দিন অতিক্রম, রাত অতিক্রম করছে। বিশেষ করে গত 4 দিন থেকেই আমাদের এখানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল, ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। আজকেই মোবাইল নেটওয়ার্ক দুপুর থেকে চালু হয়েছে এবং ইন্টারনেট চালু হয়েছে সন্ধ্যা থেকে, এবং শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সন্ধ্যা থেকে দেয়া হচ্ছে। এখানে পুরো জেলার মানুষই এখন একটি বিপর্যস্ত অবস্থা। বিশেষ করে যখন শুরু হয়েছিল সীমান্তবর্তী পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধ ভেঙে পানি প্রবল স্রোতে আমাদের দুটি উপজেলা প্রথমত সেখানে বন্যা কবলিত হয়ে পড়ে। পরে ছাগলনাইয়া উপজেলা বন্যা কবলিত হয়। এরপর ধীরে ধীরে আমরা দেখছি যে প্রবল স্রোতে সদর উপজেলার পুরো এলাকা এবং দাগনভূঞা এবং সোনাগাজী এলাকা, অর্থাৎ পুরো 6 উপজেলায় এখন বন্যা কবলিত। এবং এখানে যে অবস্থা হচ্ছে, যে এখানে আমরা আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের জীবনে, অর্থাৎ 80 বছরের বেশি যাদের বয়স রয়েছেন, তারাও কখনো এই ধরনের বন্যা তারা দেখেননি। অর্থাৎ আমাদের এখানকার শহরের যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড রয়েছে, এই ট্রাঙ্ক রোড কখনো এখানে পানি দেখেনি কেউ কখনো। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কও ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে, ফেনীর একটি অংশ, এবং সেখানে প্রবল স্রোতে ওই মহাসড়ক দিয়ে পানি গড়াচ্ছে, যে কারণে সেখানে আমাদের যানবাহন ধীরগতিতে চলছে, এবং সেটার কারণেই পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এখনো অনেক দুর্গম এলাকা রয়েছে, বিশেষ করে পরশুরামের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে সেনাবাহিনী বা নৌবাহিনী অথবা বিজিবির উদ্ধারকারী দল সেখানে এখনো পৌঁছতে পারেনি। আমরা জানি না যে সেখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, যে কি মানে এখানে প্রাণহানির সংখ্যাও কি ধরনের হতে পারে সেটা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে অনেকে আশঙ্কা করছে যে ফুলগাজী এবং পরশুরামে বিশেষ করে হতে পারে, যদিও ইতিমধ্যে সরকারিভাবে শুধুমাত্র একজনকেই তারা মৃত্যুর সংখ্যা হিসাবে তারা জানাচ্ছেন জেলা প্রশাসন। আমরা আজকে জেনেছি যে শহরের একটি এলাকায়, যেখানে ফেনী শহরের আল জামিয়াতুল ফালাহিয়া একটি কামিল মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার অধ্যক্ষ তিনি সন্ধ্যার সময় জানিয়েছেন তার সেখানেই তাদের ব্যবস্থাপনায় ইতিমধ্যে 8টি লাশ সেখানে জানাজা এবং দাফন করা হয়েছে। এতে করে আমরা, আর দাগনভূঞাতেও একজন ইতিমধ্যে মারা গেছে বলে আমরা জেনেছি। তার মানে এ পর্যন্ত আমরা 10 জনের লাশের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এবং এখানে যে কাজ চলছে, যে উদ্ধার তৎপরতা,
এখানে অবশ্য সারা দেশ থেকে এখানে স্বেচ্ছাসেবীরা তারা ইতিমধ্যে যুক্ত হয়েছে, নৌবাহিনী, সেনাবাহিনী বা বিজিবির পাশাপাশি আজকে র্যাবেরও একটি দল এখানে হেলিকপ্টারে উদ্ধার কাজ চালিয়েছেন এবং পর্যাপ্ত এখানে সাহায্য ত্রাণ সামগ্রী এখানে আসছে। তবে সেই দুর্গম এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছতেছে না, যে কারণে বরাবরই ফুলগাজী এবং পরশুরামের কিছু এলাকায় এখনো মানুষ তারা জনাব সাদাত হোসেন, আপনি আমাদের সময় দৈনিক ফেনীর সময় পত্রিকার আপনি সম্পাদনা করেন, পত্রিকা কি বের করতে পারছেন? পত্রিকা আমরা ইন্টারনেটের কারণে আমরা মূলত গতকালকে আমরা বের করতে পারিনি, তবে আমরা আজকে চেষ্টা করছি যে কোনোভাবেই। আচ্ছা, তবে আপনি যেটি বললেন এটি বললেন সেটি হচ্ছে গিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব সবাই মিলে যৌথভাবে সেখানে দুর্গত মানুষদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিএসসিতে তারা জড়ো হয়েছে, তারা দিন রাত তারা সেখানে পরিশ্রম করছে, তারা সেখানে খাবার সংগ্রহ করছে, দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এখন শুধুমাত্র আমাদের একটু সমন্বয় দরকার, এবং সেই সমন্বয়ের জন্য আপনি যেহেতু ওখানে আছেন আপনার কাছ থেকে আমরা আরও শুনবো যে আমাদের ত্রাণ পৌঁছাতে কোথায় কোথায় চ্যালেঞ্জ হচ্ছে। বলছেন হেলিকপ্টারের ত্রাণ দিয়েছে, সেটি আপনার কাছে আমরা শুনবার চেষ্টা করবো। আমরা একটু ঘুরে আসি দাগন ভূঁইয়া থেকে। দাগন ভূঁইয়া রয়েছেন আমাদের সহকর্মী এটিএন বাংলা স্টাফ রিপোর্টার সাংবাদিক মুশফিকুর রহমান রয়েছে আমাদের সাথে। মুশফিক, তুমি কেমন আছো? এই তো আছি। কিছুক্ষণ আগে আমি এলাম এই দাগনভূঞার একটা দুর্গম এলাকা থেকে। আমরা যে ট্রলারটার মধ্যে ছিলাম সেটা অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আর কি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। একদম শেষের যে ইউনিয়ন গুলো বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ত্রাণ ঠিক মতো পৌঁছাচ্ছে না, সেদিকে যাচ্ছিলাম। তো আমরা রওনা হয়েছিলাম সকালের দিকে, তবে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, পরে আমরা পথ হারিয়ে ফেলি। পথ হারিয়ে ফেলার কারণে যেটা হয় যে আমাদের কাছে কোনো লাইট ছিল না, এবং যেহেতু বিদ্যুৎ নেই দাগনভূঞার ওই প্লাবিত এলাকাগুলোতে, সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা পথ দেখতে পারছিলাম না। আমাদের বোটের মধ্যে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছিলাম বেশ অনেক মা, শিশু থেকে শুরু করে গর্ভবতী কয়েকজন মহিলাও ছিল আমাদের সাথে। পুরো বোট ভর্তি মানুষ ছিল। তো তাদেরকে নিয়ে খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে একটা বাজারের কাছে, সেলোনিয়া বাজারের কাছে, ওখানে বোটটা আসলে ঠেকে এসে একটা রাস্তার মধ্যে। তারপর আমরা ওইখান থেকে কোমর পর্যন্ত পানিতে আসলে হেঁটে তারপরে আমাদের মহাসড়কের দিকে আসতে হয়েছে। এই পরিস্থিতিতে আছি আর কি। তো যেসব গর্ভবতী মায়েদেরকে সাথে করে নিয়ে আসা হয়েছে বা যাদেরকে বিপন্ন মানুষকে সাথে করে নিয়ে আসা হয়েছে, তাদের থাকার ব্যবস্থা কোথায় হয়েছে? তাদের থাকার ব্যবস্থা আসলে আপনি জানেন যে ফেনীর এইদিকে, বিশেষ করে দাগনভূঞার এদিকে কোনো আশ্রয় কেন্দ্র, বিশেষ কোনো আশ্রয় কেন্দ্র নেই। তো এর ফলে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং নবনির্মিত যে ভবন যেখানে এখনো মানুষ ওঠেনি, সেই জায়গাগুলোকে অস্থায়ীভাবে আশ্রয় কেন্দ্র তারা বানিয়েছেন। এবং অনেক মানুষ মানে এগিয়ে আসছেন যে যার জায়গা থেকে। কেউ কারো বাসার একটা রুম ছেড়ে দিচ্ছে, বাসার ছাদ বা যে যেখানে পারছে সেখানেই আসলে থাকছে। মানে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি মানুষকে সাহায্য করবার জন্য এগিয়ে আসছে। এটি আমরা বলতে পারি যে এবারের যে দুর্যোগ, যে বন্যা, যারা জনজীবন বিপন্ন হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে আমাদের তরুণ শিক্ষার্থীরা তারা যেভাবে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো। এখানে বেশ কিছু সংকট রয়েছে, আমি একটু বলতে চাই এক মিনিট। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ত্রাণ কিন্তু আসছে ঢাকা থেকে এবং দেশের সারা সব জায়গা থেকে আসছে। তবে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর বেশি বিপন্ন এলাকাগুলোতে মানুষকে রেস্কিউ করে আনার জন্য পর্যাপ্ত পরিমাণে বোট নেই। দাগনভূঞা এলাকাতে আজকে সারাদিন সেটারই অভাব বোধ হয়েছে, এবং বোট থাকলেও সেগুলো আসলে উচ্চ ক্ষমতা সম্পন্ন না হওয়ার কারণে সেই জায়গাগুলোতে মানুষের কাছে কিন্তু পৌঁছতে পারছে না। ফলে মানুষ কিন্তু বিপন্নও রয়ে যাচ্ছে। এবং সমন্বয়ের যে অভাব, যেটা বলছিলেন যে স্থানীয়দের সাথে সমন্বয় করে যদি ভলান্টিয়াররা কাজ না করে, সব জায়গায় প্লাবিত, রাস্তাঘাট চেনা যাচ্ছে না। এর ফলে যে ব্যাপারটা করতে হবে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বোট দরকার, খাবার অবশ্যই দরকার, তবে মানুষগুলোকে আগে ওইখান থেকে এনে বাঁচানো দরকার। জি, নিশ্চয়ই আমরা যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে সেই বিষয়ে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে বলছি যে আমার সকল শ্রেণী পেশার মানুষ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবার আমাদের স্টুডিওতে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং যদি সুযোগ থাকে আমরা ফেনী থেকে মোহাম্মদ সাদাত হোসেন, দাগনভূঞা থেকে সাংবাদিক মুশফিকুর রহমান, দুজনকে আবার যুক্ত করবার চেষ্টা করব। প্রিয় দর্শক, ইস্পাত মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনার কাছে ফিরে আসছি।
ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে কথা বলছিলাম বন্যায় বিপন্ন মানব জীবন নিয়ে, মানবতা নিয়ে কথা বলছিলাম, এবং সে বিষয়ে কথা বলবার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। আমরা ফেনী থেকে এবং দাগনভূঞা থেকে শুনছিলাম দুজন সাংবাদিকের বক্তব্য এবং সেখানকার যে পরিস্থিতি সেটা শুনছিলাম। এখানে মূলত যে বিষয়টাতে সেটা রেস্কিউ এবং সমন্বয় করার বিষয়টা আছে। পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে, কিন্তু একেবারে যেখানে প্রান্তিক জায়গায় যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি সেখানে ত্রাণ পৌঁছাতে পারছে না। তো ওই বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ কি আছে? না, আমি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে সবার ইচ্ছা আছে, উদ্যোগ আছে এবং সহমর্মিতা আছে, কিন্তু রাইট ওয়েতে করতে হবে। প্রথম হচ্ছে যে রিমোট এলাকা থেকে রেস্কিউর ব্যবস্থা করতে হবে। এখন এই রেস্কিউ কিন্তু আপনার এই যে শুধু নৌকা দিয়ে কিংবা এটা দিয়ে কিন্তু হবে না। তার জন্য কিন্তু আপনার এই এয়ারফোর্সের হেলিকপ্টার এইসবের দরকার আছে, এবং আপনার যে নেভির, তারপর আর্মির অনেক বোট আছে কিন্তু, যে বোটগুলি রিমোট অঞ্চলে যেতে পারে। এটাকে ইমিডিয়েটলি ডিপ্লয় করা উচিত যাতে। এবং আরেকটা জিনিস করা উচিত যে নিখোঁজ আছে যারা, তাদের সম্বন্ধে একটা তথ্য ডাটাবেস করা। কারণ অনেক সময় দেখা যায় যে এমন সব রিমোট এলাকাতে এমন জায়গায় আটকা পড়ে থাকে, কেউ খাবার পায় না, মানে অ্যাবান্ডান্ট হয়ে যায়, মারা যায়। অনেক সময় এটা হয়। এখনো হয়তো প্রাণ আছে, কিন্তু কমিউনিকেট করতে পারতেছে না, মোবাইল ফোন নাই, মোবাইল কমিউনিকেশন নাই। সুতরাং সেই জিনিসের জন্য যে কারা কারা মিসিং আছে সেটার একটা ব্যবস্থা করা, একটা সেন্ট্রাল ডাটাবেস করা, যে কে কে মিসিং, তার আত্মীয় স্বজন বলতে পারে আমার এ মিসিং, তখন একটা সম্ভাব্য আপনি রুট পাচ্ছেন। আমি মনে করি যে এই মুহূর্তে ফার্স্ট কাজই হচ্ছে রেস্কিউ করা এবং মেডিকেল টিম পাঠানো। অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন, 4-5 দিন হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছেন, অসুস্থ হবে, এটাই ন্যাচারাল। আর একটা হলো যে পানি এখনও নামে নেই, পানি নেমে যাবে। নেমে যাওয়ার পরে কিন্তু আপনার ওই আপনার পানিবাহিত রোগ হতে পারে। তারপরে অনেক রকমের রোগ হয় সাধারণত এই হয়ে যাওয়ার পরে, বন্যা চলে যাওয়ার পরে। সেগুলোর বিষয়ে কিন্তু চিন্তা করার দরকার আছে হেলথ ডিপার্টমেন্টের এমার্জেন্সি ভিত্তিকে। কারণ কি বহু জেলা আপনার ইস্টার্ন হিসেব 10টা থেকে 12টা জেলা, এটা একটা আমি মনে করি যে বাংলাদেশের 1/6 এলাকা এফেক্টেড হয়েছে। তো সুতরাং এটাকে হোল অফ দি গভর্নমেন্ট এফোর্ট দিতে হবে। আমি তাহলে একটু যদি ফিরে অন্যদিকে আসি, এই যে আমাদের পানি ঢুকে গেলে সব ডুবে যাওয়া, আমরা কর্ণফুলী নদীর কথা অনেক সময় দেখেছি, বালু ভরাটের কথা দেখেছি। এই যে জায়গাগুলো আমরা এখনো পর্যন্ত কেন ঠিক করতে পারছি না? যেটা মনে করেন পানি ঢুকলেও সেই পানিটা অন্তত পক্ষে কিছুটা হলো আমাদেরকে এই বন্যার হাত থেকে রক্ষা করবে, আমরা সেই জায়গাটা কেন নিশ্চিত করতে পারছি না? তার মূল কারণ হচ্ছে যে আমাদের যে উন্নয়ন আমরা করছি বা রাস্তাঘাট করছি, সেইখানে যে পানি নিষ্কাশনের বিষয়টা কোনো সময় আমরা মাথায় রাখি নাই। আমাদের এখানে পানি ঢুকলে কিন্তু বহুদিন লাগে বের হয়ে যেতে, কারণ আপনি বহু ক্রস রোড করে ফেলছেন, পাকা রোড করে ফেলেছেন জায়গায় জায়গায় জায়গায়। এখন ব্যাপক পানি ঢুকে গেছে, পানি মনে করেন বেশি পানি যেটা ওভার দি টপ সেটা হয়তো চলে যাচ্ছে, কিন্তু যেগুলি ট্র্যাপড হয়েছে পানি সেগুলি নিষ্কাশনের জন্য যে একটা সমন্বিত ব্যবস্থা, যে এই রুটগুলি দিয়ে পানিগুলি নেমে যাবে, সেরকম কিন্তু নাই। যেমন ধরেন ঢাকা চিটাগাং যে রোডটা, এটাও তো পানির একটা প্রতিবন্ধকতা করে আপনার ডাউনওয়ার্ড ইসের। তা সেখানে কি ব্যাপকভাবে আপনার রাখছেন যে পানির যে জন্য পানি প্রবাহের যে জায়গা, হ্যাঁ ব্যবস্থা করা অতটা করা হয় নাই, যার ফলে পানি আটকে যায়। যেমন আমরা একটা কাজ করছি যে মিঠামাইনে কিশোরগঞ্জে এই হাওরের ভিতর দিয়ে একটা রাস্তা করছি আমরা, একেবারে একটা নির্বুদ্ধিতা, একেবারে নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়েছে। যে 2022 সনের যে এই সুনামগঞ্জের যে এটা হলো কিশোরগঞ্জ, ওই হাওর অঞ্চলে যে বন্যাটা হলো, তার কিন্তু কতগুলি কারণ ছিল। একটা ছিল যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, আবার আপ থেকে আপনার ওই ড্যাম ট্যাম ছেড়ে দিছে, আর এদিকে পানি নামতে পারে নাই, কারণ ওই যে এইগুলো রাস্তার জন্য এই রাস্তার কোনো প্রয়োজনীয়তা নাই। অনেকে বলে যে রাস্তার পানির সরবরাহের ব্যবস্থা থাকতে হবে মাঝ দিয়ে। আপনি হাওরের ভিতরে রাস্তা কেন করবেন? হাওরের এক পাশ থেকে লোক তো অন্য পাশে কী কারণে যাবে? তারা তো পাশ দিয়েই তো রাস্তা আছে। তা এমন তো না যে ওইখানে যায় তার বাজার করে, এই পার থেকে যাবে পারে। এইটা শখ হয়েছে কোনো ব্যক্তির, কোনো একটা উচ্চ মানে ক্ষমতা সম্পন্ন কোনো এক ব্যক্তির শখ হয়েছে যে হাওরের ভিতর দিয়ে রাস্তা করলে কেমন হয়,
ওই আগের দিনের রাজা বাদশাদের মতো তাই করছে। এবং এটাকে ডিসব্যান্ডেল করা উচিত, ইট শুড বি ডিসব্যান্ডেলড। এটার ইকোলজি যে রাস্তাটা করেছে হাওড়ের উপর দিয়ে, সেটা ডিসব্যান্ডেল করার কথা বলছেন। ডিসব্যান্ডেল করে দেয়, এটা আপনার অপ্রয়োজনীয়। আপনি এখানে ডাটা নেন যে কয়টা গাড়ি ওখানে যায়, কেন যায়, কোনো কার্যকরিতা নাই তো। একজনে বলছে যে এখানে একটা হইলে ভালো হবে, করছে। এখন আমি মনে করি কি ইকোলজি, যে এটা করার ফলে কি হয়েছে, যে মাছ আছে, ধরেন প্রাণী, ধরেন মাছের কথাই বলেন, মাছের কিন্তু ডায়ারনাল মাইগ্রেশন আছে, দিনে থাকে এক জায়গায়, আবার রাতে আসে আর এক জায়গায়, খাবারের জন্য বিচরণ ভূমি হতে এদিকে, আবার আশ্রয় ভূমি এক জায়গায় থাকে না, মুভমেন্ট করে। অনেক প্রাণী আছে সিজনাল মুভমেন্ট আছে, অনেক প্রাণী আছে ডায়ারনাল মুভমেন্ট করে। এগুলি তো আপনি কাট অফ করে দিলেন সম্পূর্ণভাবে, একটাবার চিন্তা করলেন না যে আমরা যে এটা করতেছি এটার ইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কী, আর হোয়াট ইজ দ্য ইউজফুলনেস, এই হাওরের এই রাস্তার ইউজফুলনেসটা কী, এটা দিয়ে কয়টা লোক যাবে, আমি কত টাকা ইনভেস্ট করতেছি, তার ফাইন্যান্স কস্ট কত, এনভায়রনমেন্টাল মানে কস্ট প্রফিট বেনিফিট অ্যানালাইসিস কি সেখানে, সেটা আমাকে ইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি, ইম্প্যাক্ট এগুলি না করে আমরা কয়েকশো কোটি টাকা ব্যয় হয়েছে আননেসেসারি। এখন ইকোলজির স্বার্থে, পরিবেশের স্বার্থে, এইটা আমি দাবি করি, আমি আগেও বলছি, এটাকে উঠিয়ে দেওয়া উচিত, কোনো দরকার নেই। জি নিশ্চয়ই আমরা ফিরবো, আমরা একটু ছেড়ে দিতে চাই, যেহেতু ফেনী থেকে, ফেনীর যদিও বিদ্যুৎ ফিরে এসেছে কিন্তু সেখানে স্বাভাবিক জীবনযাত্রা চলছে না। আমরা সাদাত হোসেন এবং মুশফিকুর রহমান দুজনকে ছেড়ে দিতে চাই। সাদাত ভাই, আপনি কি মনে করেন যে কয়েকদিনের মধ্যে এই যে পানি কিছুটা নামছে আমরা শুনতে পাচ্ছি, নেমে গিয়ে একটা স্বস্তির জায়গায় তৈরি হতে পারে বলে মনে করেন আপনি? পানি তো ইতিমধ্যে নামতে শুরু করেছে, বিশেষ করে ফুলগাজী এবং পরশুরাম এলাকায় পানি, রাস্তাঘাটগুলো আস্তে আস্তে মানুষের হাঁটার উপযোগী হচ্ছে একইভাবে। তবে শহরে এখনো পানি আছে, শহরের বেশিরভাগ এলাকায় পানিবন্দী, এবং এখন পানি বেশি আছে সদর উপজেলা এবং দাগনভূঞা উপজেলা। এখানে একদম প্রত্যন্ত গ্রামগুলো এখন পানিতে ডুবে আছে। আর সীমান্তবর্তী যে এলাকাগুলো, ওগুলো আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। আমি এখানে একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমাদের এখানে ওই এলাকাগুলোকে রক্ষা করার জন্য সেখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল, যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বাঁধটা 2004-05 সালের দিকে কাজ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার নিজ নির্বাচনী এলাকা হচ্ছে ওই ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া, তার উদ্যোগেই মূলত সেখানে এই বাঁধটা হয়েছিল। এবং এই বাঁধটা এরপরে আর রক্ষণাবেক্ষণ না করার ফলে এটা যেটা হচ্ছে যে সামান্য বৃষ্টি কিংবা ভারতের থেকে কিছু পানি আসলেই এই বাঁধটা প্রতি বছর ভেঙে যায়। এবছরও এর আগে 2 বার বন্যা কবলিত হয়েছে ওই এলাকায়। অর্থাৎ এখানে শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জনপ্রতিনিধিরা এই বাঁধটা করবে বলে এটা দীর্ঘদিন ধরে তারা এই বাঁধটা করেনি। ওই এলাকার মানুষের মূলত রিলিফের চেয়েও এখানে একটি টেকসই বাঁধ নির্মাণটা হচ্ছে তাদের দাবি, যে ওই যে যেটা মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধটা যদি সেখানে টেকসই ভাবে করা হয় তাহলে ওই এলাকার মানুষ এভাবে বারবার বন্যার হাত থেকে তারা রেহাই পাবে। জি, জনাব মোহাম্মদ সাদাত হোসেন, আপনি নিরাপদে থাকবেন, এবং যেহেতু আপনি গণমাধ্যমের সাথে কাজ করেন, আপনার মাধ্যমে ফেনী শহরের নানা সংবাদ বা ফেনীর সংবাদগুলো আমরা আবারও আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করব। আপনি আপনার পরিবার এবং এলাকাবাসী সহ সকলকে সুরক্ষা রাখবার চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ মুহূর্তে আমাদের এটিএন বাংলা স্টাফ রিপোর্টার সাংবাদিক মুশফিকুর রহমান, মুশফিকের কাছে আসছে। মুশফিক, আগামীকালকের পরিকল্পনা কি আছে, আমরা কিভাবে কভার করতে চাই বা আমাদের কি হতে পারে, আপনার দৃষ্টিতে মনে হয় কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় আছে? আচ্ছা, এখন আগে যেই এলাকাগুলো প্লাবিত হয়েছিল ফেনীর সীমান্তবর্তী এলাকা, সেই দিকের চাইতে এখন দাগনভূঞা থেকে শুরু করে নোয়াখালীর যে এলাকাগুলো নতুন করে প্লাবিত হচ্ছে, পানি এদিকে নেমে আসার কারণে সেই এলাকার দিকে আসলে নজর বেশি দেওয়া উচিত। আমরা আগামীকালকে নোয়াখালীর দিকে মুভ করব। এখানে কাজ করার যে চ্যালেঞ্জটা রয়েছে, যদিও ইলেকট্রিসিটি, ইন্টারনেটের কথা বলা হলো, তবে খুব বেশি স্পিড পাচ্ছি না। আমরা যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করছি, সেখান থেকে আসলে আমরা কোনোভাবেই আমাদের যে ফুটেজ, অফিসের সাথে কানেক্টিভিটি, সবকিছুই কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে।
তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যারা ঢাকা থেকে অনেকে ত্রাণ সহায়তা নিয়ে আসেন বা রেস্কিউ করতে আসেন, তাদের এখন বেশি মনোযোগী হওয়া উচিত নোয়াখালী বা কুমিল্লার নতুন করে প্লাবিত হওয়া এলাকার দিকে। কারণ ফেনীতে আমরা যেটা দেখেছি, পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ার ত্রাণ সহায়তা আছে এবং আসছে রাস্তায়। বোটও বেশ ঢুকেছে। অল্প কিছু বোটের প্রয়োজন আছে দাগনভূঞা এলাকাতে। তবে নোয়াখালী এবং কুমিল্লার যে নতুন প্লাবিত এলাকাগুলো, সেদিকে যদি এখন লক্ষ্মীপুরের কি জি অবস্থা? জি লক্ষ্মীপুরের অবস্থাটা আমি যতটুকু জানি যে নোয়াখালীর চাইতে খুব বেশি খারাপ না, তবে সেখানেও কিন্তু বেশ পানি রয়েছে। তো ওই এলাকার দিকে যদি এখন আমরা মনোযোগী হই, তাহলে বড় ধরনের ক্ষতি থেকে আমরা আশা করছি যে বেঁচে থাকা সম্ভব মানে হবে। এখন আমাদেরকে সমন্বয় করে রেস্কিউ করা এবং যে জায়গাগুলো প্রান্তিক জায়গা রয়েছে সেখানকার মধ্যে ত্রাণ পৌঁছানো, সেটি হচ্ছে আমাদের মূল দায়িত্ব। মুশফিক, আপনি নিরাপদে থাকবেন এবং নিশ্চয়ই এটিএন বাংলার পক্ষ থেকে আপনি সংবাদ সরবরাহ করবেন। আগামীকাল নোয়াখালী লক্ষ্মীপুর যাওয়ার আপনার পরিকল্পনা রয়েছে, আপনি সেই পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার যে সংবাদ সেগুলি পাঠাবেন। আপনাকে আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও স্টুডিওতে ফিরে আসছি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা নানা বিষয়ে কথা বলছিলাম, কিন্তু এই যে কথা বলার যে স্বাধীনতা, এখন তো বলছেন, বলতে পারছেন, তো এই যে ভারত নিয়ে আপনি বললেন আমাদের অবিশ্বস্ত বন্ধু, এই ধরনের বক্তব্য মন্তব্য আপনি দিচ্ছেন। আপনি নিশ্চয়ই একবার আমার একটা অনুষ্ঠানে এসেছিলেন, আপনি নিজেই নানাভাবে সেই জায়গাগুলো ফেস করেছেন। আপনার কি কোনো দুর্বিষহ স্মৃতি কি মনে পড়ে কি আপনার কখনো এই টকশোতে আসা বা নিজের এই নির্মম কথা বলবার চেষ্টা করবার ক্ষেত্রে একটু প্রতিকূলতার মধ্যে পড়া? অনেক জায়গায় প্রতিকূলতার মধ্যে পড়েছি এবং অনেক সময় আমি খোলামেলা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আর একটা বাধ্যবাধকতা আসে। আমি যার সাথে খোলামেলা করার কথা বলছি, যে নিউজ এজেন্সির মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে করছি, তারা কি বিপদগ্রস্ত হচ্ছেন কিনা, এটা একটা বিবেচনায় ছিল, সবসময় আমার ছিল যে আমি নয় রিস্ক দিলাম, কিন্তু যে হোস্ট সে কি তার অবস্থা কী হবে, তাকে কি আয়না ঘরে ডেকে নেবে কিনা, একটা 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 মানে চাপা ভয় ছিল। ভয়ের সংস্কৃতি কিন্তু এই বিগত সরকার চালু করতে পেরেছিল। আমি অনেক জায়গায় বলেছি যে এই সরকারের সবচেয়ে বেশি টিকে থাকার উইপন হচ্ছে ভয় সৃষ্টি করা, যে মাঝে মধ্যে আপনার গুম করে দিচ্ছে আর ফিরে আসছে না, যারা ফিরে আসছে তারা আবার কথা বলতে পারছে না, কি কায়দায় তাদেরকে মানসিকভাবে হোক বা কোনো ওষুধের মাধ্যমে হোক তাদেরকে একেবারে নিশ্চুপ হয়ে যাচ্ছে এরা। তো এইসব বিষয়গুলি, তারপরে তো আছে যে অমানবিক টর্চার, আবার হাত পা বাঁধা অবস্থায় দেখা গেল শফিকুল ইসলাম কাজলে অর্ধবিত অবস্থায় বর্ডারে পাওয়া যাচ্ছে, সালাউদ্দিন সাহেবকে কোন অলৌকিক প্রক্রিয়ায় আপনার ভারতে পাওয়া গেল। তো সেই জন্যই অবিশ্বস্ত বন্ধু বলি যে এগুলি কি ভারতের সহযোগিতা ছাড়া ভারতে চলে গেছে? আপনি বর্ডারে ফরাদ মজারকেও তো বর্ডারে পাওয়া গেছে, কেন বর্ডারে পাওয়া যায়? এখনও কি ভারতের কোনো আয়না ঘরে আমাদের নিখোঁজ হওয়া কেউ কি আছেন? এই প্রশ্নটা আমার জাগে। এইখানে আমরা একটা গেস্টাপো পরিস্থিতির মধ্যে ছিলাম, আমার উপরেও অনেক আঘাত এসেছে। এই যে আপনি জানেন যে এই চাঁদপুরে একজন মন্ত্রী ছিলেন, এখন উনি হাজতে আছেন, ডাক্তার দীপুমণি, উনি এখানে ওনার পরিবার ভাই এরা মিলে ব্যাপকভাবে আপনার বালু উত্তোলন করতেন অবৈধভাবে। একটা হিসাবে দেখা গেছে প্রতিদিন তারা ৬৮ লক্ষ টাকা পেতেন, কমিশন পেতেন। ৬৮ লক্ষ টাকা প্রতিদিন তারা কমিশন পেতেন। আমি যখন এটাকে বন্ধ করলাম, রিস্ক নিয়ে বন্ধ করলাম, একেবারে প্রায় ৩-৪০০ বাল্কহেড, যখন আপনি নদী কমিশনের চেয়ারম্যান, আমি যখন নদী কমিশনের চেয়ারম্যান ছিলাম, আমাকে ওই সে চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিস আমাকে একদিন ফোন করলেন, বললেন যে এইখানে এইরকম হচ্ছে, আমরা দমন করতে পারছি না, আপনি আমাদেরকে সহায়তা করেন। তা আমি তাকে আসতে বললাম, আমরা একটা প্ল্যান করলাম, সে প্ল্যান করে সেইভাবে এগিয়ে গেছি, যার ফলে উৎখাত হয়ে গেছে। তারপরে আমরাও ওখানে গেছি, সেই মেঘনায় যেখানে এরা করতো, মানে বালু উত্তোলন করতো, সে কোস্টগার্ড এটা নিয়ে সব। কিন্তু এটার একটা হলো কি, তার কতদিন পরে, বেশ কিছুদিন পরে আমি আপনার প্রোগ্রামে আসছি, ঠিক এইরকম। তো এখন এদের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রামের একটা
আছে, যারা একটু রিস্কি, তাদের একটু অসুবিধা আছে কি, লাইভ প্রোগ্রামের পরে বের হলে অনেকে গ্রেপ্তার করতো। আবার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে ফলো করে এই মহাখালী, প্রায় 1 বছর আগের কথা বোধ হয়, 1 বছর আগের কথা, মহাখালী ফ্লাইওভারের ওইখানে আমার গাড়িকে আটকানোর চেষ্টা করছে। আটকে আমাকে হত্যা করতো, এটা তো নিঃসন্দেহে বোঝা যায়। যাই হোক, কোনো রকমে আমার ড্রাইভার একটু রিস্ক নিয়েই ওখান থেকে চলে আসতে মুক্ত হতে পারছে। এই ধরনের রিস্ক তো থাকে। এই যে দেখেন, কিছুদিন আগে আমি একটু আমেরিকায় ছিলাম, ওইখানে বসে আমি অনেক টকশো করেছি অনলাইনে। তো এইখানে তো ওদের ধারণা হয়েছে যে সামহাও আমি বাংলাদেশে বসেই টকশো করতেছি। আবার বাসায় আসছে রাত্রে সন্ধ্যার দিকে, আমাকে খোঁজাখুঁজি করতেছে এবং আমার ইন্টারনেটের লাইনও কেটে দিছে। ইন্টারনেটের লাইন তারা কেটে দিচ্ছে। তো আমি যদি থাকতাম, হয়তো আপনার এখানে বসে আর কথা বলা হতো না। তো এরকম আমি তো ধরেন 2-1টা ঘটনায় হয়েছে, ফেস করছি। অনেকে তো প্রতিনিয়ত করছে, অনেকে তো মারা গেছেন। অনেকে গ্রামে গঞ্জে কত লোক যে আপনার গুম হয়ে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে, বিদেশ থেকে আসছে, টাকা দিয়ে জমি কিনবে বা কিছু একটা বিল্ডিং করবে, খবর পাইছে, তাকে নিয়ে ইয়াবা পকেটে ঢুকে বলছে তুমি টাকা দিবা, তা না হলে তোমাকে এই হত্যা করা হবে, এই ক্রস ফায়ার করা হবে। এরকম হয়ে গেছে, অনেকই হয়েছে। আমরা সেই যে ইনভেস্টিগেশন, প্রত্যেক থানায় অভিযোগ কেন্দ্র করা দরকার, স্থাপন করা দরকার। এই 15 বছরে কত লোক নিখোঁজ হয়েছে, থানায় নিয়ে গেছে, আর ফেরত আসে নাই। আর সেগুলি তো আর এই আপনার সব তো আর নিউজে আসে না, সব নিউজে ছাপানোও সম্ভব হয় না। আমরা যে এই আপনার ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আমি একটা কোঅর্ডিনেটর ছিলাম একটা প্রজেক্টের, সেইখানে দেখছি কত লোক জেলে গেছে, কত লোক পালিয়ে বেড়াচ্ছে, এখনও পালিয়ে বেড়াচ্ছে, তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করছে। কি অন্যায়, কি অবিচার! একটা সামান্য একটা কথা তৎকালীন প্রধানমন্ত্রী যদি একটা কমেন্ট করলেন বা একটা লাইক দিলেন, ওইটার উপর ভিত্তি করে কত জায়গায় জায়গায় মামলা করে দেওয়া হয়েছে। আপনার এই যে মাসুদা ভাট্টি, এক ভদ্র লোক না ভদ্র মহিলা যেন, উনি একটা প্রোগ্রামে ছিল, সেখানে প্রোগ্রামটা দেখছি। আমাদের যে ব্যারিস্টার উনি বলছে যে আপনাকে আমি খারাপভাবে জানি, এইভাবে একটা কমেন্ট করছে। এটা তো অনলাইনে, কাছেও নাই। যে তার নামে 56টা কেস করা হলো, বেচারার নামে 56টা কেস করা হলো, হেনস্তা, প্রচুর হেনস্তা করা হলো। বলা হলো ওনার নামে কেস করো। এখানে তো আইনের যে বেসিক যে এটা টেনেট, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মামলা করতে পারে, অন্য লোকে মামলা করতে পারে না। সে তো অ্যাগ্রিভ না, সে তো ভিকটিম না। কিন্তু এখানে 56টা লোক কেস করলো, বেচারা বহু মানে এই বয়সে সাফার করছে। শেষ পর্যন্ত সবচেয়ে নির্দয় বিপদ হলো যে ওনার মৃত্যুর 1 বছর পরে ওনাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ গেছে বাসায়। এই যে আপনার এই কিছুদিন আগে একটা মৃত ব্যক্তি কে গ্রেপ্তার করার জন্য পুলিশ গেছে। যে পুলিশ গেছে, যে ওয়ারেন্ট ইস্যু করছে, তাকে কি চাকরিতে থাকা উচিত? তো অনেকে আবার একজনে বললো যে না, এটা তো সাধারণত আসামি না পেলে তারা আত্মীয় স্বজনকে ধরে নিয়ে আসে। তো মনিরুল হোসেন আত্মীয় স্বজনকে তো ধরে আনে নাই, এটাই তাকে বাঁচা গেল। আত্মীয় স্বজনকে মনিরুল হোসেনকে পাবে কোথায়? সে তো ডেড, কিন্তু আত্মীয় স্বজনকে ধরে আনতে পারতো, সেটা করে নাই। এই যে একটা পুলিশি রাষ্ট্র, এই যে একটা গেস্টাপো পরিস্থিতি ছিল, সেটার থেকে আমরা অনেক মুক্ত। আমরা যেন আবার এই ধরনের পরিস্থিতির মধ্যে না পড়ি। হঠাৎ যে মামলায় যেমন ধরেন মনীষাকে বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মনীষা কাকে খুন করছে? এই যে হত্যা মামলা হঠাৎ করে আপনি দিয়ে দিচ্ছেন। আপনার ফারজানা, রূপা, তারপরে এই শাকিল, এদের নামে শুনলাম যে হত্যা মামলা দেওয়া হয়েছে। আপনি সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছেন। এই কারা দেয়? এরা কিন্তু মামলাগুলিকে এরা হালকা করে, যারা যতটুক, যে ফেরদৌসের নামে ওনাকে করছে, হত্যা মামলা করছে। আসল হত্যাকারী কারা? যে লোক এইভাবে গুলি করছে, তাদের ভিডিও দেখে তাদের নাম দিয়ে মামলা করা হয় না কেন? যে পুলিশ ওই যে ঝুলে আছে একটা ছেলে, তার গায়ে 2-3টা গুলি করে চলে গেল না, তাকে বাইর করা যায় না?
সেই ভিডিও এভিডেন্স আছে না? আপনি তাদেরকে করবেন না, আপনি গড়পড়তা সাংবাদিকদের নামে হত্যা মামলা দেবেন। সাংবাদিকরা অনেক অপরাধ করতে পারে, যদি হত্যা করে পারেন আমি কিন্তু মনীষাকে তো আপনি চিনেন, আমি চিনি, সাকিব আল হাসানকে আমি চিনি, সে কানাডায় আছে, তো তার নামে এইগুলি করা হচ্ছে কেন? আবার যেন সেই শেখ হাসিনার আমলের কিছু হইলে মামলা করে দেয়, সেটার ভিতর যেন না পড়ে। আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি এই যে বর্তমান সরকারকে আমি একটা সতর্কবার্তা দিচ্ছি। জি নিশ্চয়ই, আমরা বন্যায় বিপন্ন জনজীবন নিয়ে কথা বলছি এবং সেটিতে আমরা আবার আলোচনাটা ফিরে আসবো। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের কাছে একই অতিথি নিয়ে আবার উপস্থিত হব। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বন্যায় বিপন্ন জনজীবন নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান, তিনি অতিথি হিসাবে রয়েছেন। আমরা একেবারে শেষ মুহূর্তের আলোচনা যদি আসি, আমরা ধরে নিচ্ছি হয়তো বা আস্তে আস্তে পানিটা কমে যাবে, পানিবাহিত রোগ আমাদের যে সেগুলি বা আমাদেরকে প্রতিহত করতে হবে, গোখাদ্য সরবরাহ করতে হবে, একই সাথে পুনর্বাসনের জন্য চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু ভারতের সাথে আমাদের যে এই যে পানি নিয়ে যে একটি ফ্রেন্ডলি বা আনফ্রেন্ডলি, আপনি আনফ্রেন্ডলি বলছেন বা ফ্রেন্ডলি বলছেন, যেটাই বলছেন, এই জায়গাটা থেকে আমাদের উত্তরণের উপায় কি? আমরা কি করতে হবে? আমাদের নানা চুক্তি রয়েছে, জি চুক্তির ব্যাপারে আমি বলি, ভারতের সাথে যত চুক্তি হয়েছে, যেসব চুক্তি ওপেনে আছে আমরা জানি, সেগুলিকে আমরা অনার করার কথা বলবো। যে চুক্তিগুলি গোপন চুক্তি, ওই চুক্তি গোপনই থাকবে, ওই চুক্তি এই সরকারে মানার কোনো বাধ্যবাধকতা নেই, সেগুলো বাতিল। যে চুক্তি গোপন, জনগণ জানে না, ভারতের সাথে যে চুক্তি, সেই চুক্তি সিক্রেট যদি থাকে, ওই সিক্রেটই থাকবে, বাতিল। আর একটা বিষয় হচ্ছে পানির বিষয়টায় আসি। আজকে তো পানি নিয়েই বেশি আলোচনা হচ্ছে। পানির বিষয়ে আমি শুধু বলি যে পানির ব্যাপারে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। অর্থাৎ সিম্পল হচ্ছে যে বর্ষাকালে যে ব্যাপক যে বিপুল জলরাশি আসে, সেই পানির একটা অংশ কোনো না কোনো প্রক্রিয়ায় ধরে রাখতে হবে। ধরে রেখে আমাদের যখন শুষ্ক মৌসুম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এপ্রিলে সবচেয়ে বেশি, ওই সময় ওই পানিটাকে আমরা ইউজ করব কৃষির জন্য, অন্যান্য প্রয়োজনের জন্য আমরা ইউজ করব। তো এখন ধরে রাখার উপায় কি? ধরে রাখার উপায় হচ্ছে, এখানে বেশ কয়েকজন ওয়াটার স্পেশালিস্ট, রিভার স্পেশালিস্ট, তারা আমাকে বলেছেন যে ছোট ছোট অনেক নদী আছে বাংলাদেশে, তো 1008টা নদী আমরা পেয়েছি, আরও কিছু নদী আছে। সেই ছোট নদীগুলি যেগুলি গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে শুষ্কই থাকে, সেইখানে আপনি এই এমব্যাঙ্কমেন্ট করে উঁচা করে 8, 10, 20 ফিট 15 ফিট উঁচা করে আপনি বর্ষাকালে পানি ঢুকালেন, পানি ঢুকে রাখেন, দুই পাশে আপনার স্লুইস গেট দেন, এবং পানি যখন চলে যাবে, এই হয়ে যাবে, যখন আপনার শুষ্ক মৌসুম আসবে, এখান থেকে আপনি পানি ইউজ করবেন। এটা যদি সারা দেশের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক্যালি আপনি করেন, যেটা আপনার যে গঙ্গা যে ব্যারেজের কথা আপনারা শুনছেন 2016 সনে যে সরকার একটা উদ্যোগ নিয়েছিল, যে রাজবাড়ির পাংশায় আপনার ওই পানি ধরে রাখার, বর্ষাকালে পানি ধরে রাখার একটা ব্যবস্থা করা হয়েছিল। এটার মাধ্যমে ওই পানি দিয়ে কিন্তু সাউথ ওয়েস্টের সকল নদীগুলিকে সচল রাখতে পারত গ্রীষ্মকালে। কিন্তু ভারতের বিরোধিতার ফলে ওই প্রজেক্ট কিন্তু আর চালু করে না। ওই প্রজেক্টে তৎকালীন প্রাইম মিনিস্টার বলে দিল যে ডিজাইন ভুল হয়েছে। আমি তাদের সাথে আলাপ করছি, যারা হয়তো ডিজাইন করছে, বলছে নো, দেয়ার ইজ নো ডিজাইন ফ্ল। ডিজাইন ফ্ল থাকলে আপনি কারেক্ট করেন। এখন আমি দাবি করতেছি যে এই গঙ্গা ব্যারেজ, যে গঙ্গা যে পাংশায়, ওইটা আবার নতুন করে রিভাইভ করা হোক। ওইটাকে হলে আপনার সাউথ ওয়েস্টের নদীগুলি বেঁচে যাবে, এবং ভারতের থেকে পানি আসবে কি আসবে না গ্রীষ্মকালে, এটা নিয়ে আমাদের তখন খুব একটা মাথা ঘামাতে হবে না। তাদের হাত থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে পানির ব্যাপারে। এর জন্য যেসব ইঞ্জিনিয়ার আছেন, হাইড্রোলজিস্ট আছেন, যেসব ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে উজ্জীবিত করতে হবে। তাদেরকে বলতে হবে যে 20 বছর লাগুক, আমরা যেন পানির ব্যাপারে নিজেরা যেন হতে পারি, মানে সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। ভারতের উপর নির্ভর করলে হবে না, কারণ গত এই যে 5 বছরে ভারত যে আমাদের পানি ছেড়ে দিচ্ছে, তো এই বিকল্প কি করা যায়? আমরা কি পানি আটকে দিতে পারি কিনা? না, পানি আটকাতে পারেন না। এটা একেবারে যারা বলে বাঁধের বিরুদ্ধে বাঁধ, তারা এই জিনিসটাকে, আমি এই লাইনের এক্সপার্ট না, তারপর আমি বলি বাঁধের বিরুদ্ধে বাঁধটা না, এটা বরং
পানি কিভাবে তাড়াতাড়ি সরে যেতে পারে। আপনি দেখেন যে ফেনী নদীর কথা বলা হলো, ওইখানে বাঁধের পার ভাঙছে কেন? পার ভাঙার মেইন কারণ হচ্ছে যে এমব্যাঙ্কমেন্ট ভেঙে কিন্তু ঢুকছে আপনার পানি। কারণটা হলো কি, যে তারা যে ওই নদীর পাড়ে যে ডাইক করছে, যে বাঁধ দিছে, বেরি বাঁধ বলে, বাঁধ দিছে, এই বাঁধগুলি একদম নদীর কাছাকাছি নিয়ে গেছে। আচ্ছা, কিন্তু এটা থাকবে নদীর সীমা থেকে আরও ফ্লাড প্লেনকে নিয়ে, অর্থাৎ আরও বেশি চওড়া থাকবে। যদি চওড়া থাকতো তাহলে নদীর যে চ্যানেলটা আরও ওয়াইড থাকতো, এই বিপুল পরিমাণ পানি তখন ওই চ্যানেল দিয়ে যেতে পারতো। এখন আপনি চ্যানেল ছোট করে ফেলছেন। এই চ্যানেল ছোট করে ফেলার জন্য আপনার যেখান থেকে পানি যাবে সেটা সংকুচিত হয়ে গেছে, চাপ পড়ছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে, ভেঙে আপনার একেবারে প্লাবিত করে ফেলছে। এই সব বিষয়গুলিকে বিবেচনায় নিতে হবে। আর একটা হচ্ছে যে ড্রেজিং করতে হবে। এখন যে পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের নেতৃত্বে যে ড্রেজিং করা হয়, সেই ড্রেজিং সম্পূর্ণভাবে অলমোস্ট এভরি কেস সেখানে ঠিকমতো ড্রেজিং হয় না। বালু বিক্রি করে, এক জায়গায় করে বালু বিক্রি করে, বরং আরও পাড়ের ক্ষতি হয়। আসলে এখানে আরও বেশি মানে মানে কি বলবো, অনেস্টির দরকার আছে। এইখানে দুর্নীতি যে চক্র আছে সব ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে যদি আপনি ঠিকমতো ড্রেজিং করেন, তাহলে নদীগুলির নাব্যতা যদি থাকে, তাহলে কিন্তু পানি, যত পানি আসুক, পানি নেমে যাবে। তবে এটাও ঠিক যারা আপনার বন্যা, কিছু না কিছু বন্যা হবেই, সম্পূর্ণভাবে বন্যামুক্ত হওয়ার চেষ্টা করাটা আমাদের জন্য ঠিক হবে। বন্যা কিছু হবে, কিন্তু এরকম যে ডিভাস্টেটিং বন্যার জন্য না হয়, তার জন্য নাব্যতা বাড়ানো সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার চ্যানেলটাকে আরও বেশি ওয়াইড করতে হবে, অর্থাৎ যেখানে এই বেরি বাঁধগুলো দেওয়া আছে এটাকে আরও সরিয়ে আনতে হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনার ওই চ্যানেলটা আরও গভীর হয়, যদি ড্রেজিং করা, তাহলে কিন্তু আপনার এই ডিজাস্টারটা, কারেন্টটা অত বেশি থাকবে না। ওয়াইড হলে তখন পানিটা পাস হতে পারবে, যাতে বাঁধের উপর চাপ পড়বে না। এই হচ্ছে সেই। আর একটা হলো যে গ্রামে গঞ্জে যে উন্নয়ন করে নানাবিধ, এখানে একটা কালভার্ট, ওইখানে একটা রাস্তা, ওইখানে একটা কিছু, এগুলির একটা মাস্টার প্ল্যানের মধ্যে আনতে হবে। এক একটা গ্রাম কিংবা এক একটা এলাকায় যে বন্যার পানি কোথা দিয়ে নামবে, বন্যার পানি কোথা দিয়ে নামবে, সেই অবস্থা কিন্তু গ্রামে নাই এখন। কালভার্ট ব্রিজ করে একটা উন্নয়ন করা হচ্ছে, কিন্তু বন্যার পানি নামার কোনো মাথায় রাখে নাই। প্রিয় দর্শক, আমরা বন্যা বিপন্ন জনজীবন নিয়ে কথা বলছিলাম। আমাদের দেশের 13টি জেলার 80টি উপজেলার মানুষ বিপন্নতার মধ্যে পড়েছে, এবং আমরা এই বিপন্নতার মধ্যে আমরা দেখেছি দেশের ছাত্র জনতা যেভাবে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, স্বৈরাচারকে পতনের কথা বলা হচ্ছে, সেরকম যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক এবারের বন্যায় একটা অভূতভাবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠন, ছাত্ররা, জনতারা, তারা কিন্তু এই বন্যায় এই যারা জনজীবন বিপন্ন হচ্ছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। এখন প্রয়োজন একটু সমন্বয়ে। আমরা অনুরোধ করব যারা যেখানে ত্রাণ দিতে চান, স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন বা স্থানীয় যারা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, তাদের সাথে সমন্বয় করে একেবারে প্রান্তিক যে জায়গায় আমাদের ত্রাণ পৌঁছানো দরকার সেই ত্রাণ পৌঁছাবেন। একই সাথে আমাদের গর্বিত সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের র্যাব, পুলিশ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বিপন্ন জনজীবনে বিপন্ন মানবতার পাশে আপনারা দাঁড়িয়ে আমাদের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে থাকবার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।